আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইনকলাব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল, কারা তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করেছে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে, কেন তাকে গুলি করা হয়েছে, নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে? আসুন আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে। শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে। বলা হচ্ছে যে এরকম আওয়ামী লীগ কলকাতা থেকে কলকাঠি নেড়েছে। একজনের নাম বলা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে, এবং একটা ছবি দেখা যাচ্ছে যে 9 ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল। তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলের দুজন হেলমেট পরা, পেছনের জন কালো ড্রেস পরা, সম্ভবত পেছনের জনই গুলি করেছিল। এখন এই ছেলেটা নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী, এ নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল। এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় দিয়ে, এর আর একটা ছদ্মনাম আছে দাউদ বিন ফয়সাল। এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে 17 লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছিল। তো 2024 সালের নভেম্বরে, মানে 5 আগস্টের পরে, জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায়, এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। ওসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে? এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে, এবং বলা হচ্ছে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল। তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু ওয়াকিবহাল, যারা জানেন, আওয়ামী লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। এই যে গত 16 মাস এই যে হাসনাত, সার্জিস, আরো কয়েকজন চ্যাংড়া সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে, কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে? আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না। তাহলে কারা তাকে হত্যা করতে চায়? ওসমান হাদি খুন হলে কাদের রাজনৈতিক লাভ? ওসমান হাদি কি লেভেলের নেতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে। একটা সূত্র বলছে যে দুইজন মোটরসাইকেলে ছিল, তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা, মানে এক্স আর্মি অফিসার। এখন এই সূত্রটি বলছে যে গত 28শে নভেম্বর ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বানচাল করার জন্য কি করা যায়, এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে। এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা, যে চিৎকার করে শুরুতে, যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম, কি অসভ্য একটা ছেলে, 50টার বেশি মবের নেতৃত্ব দিয়েছে, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন ভাঙচুরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে। এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই। সুতরাং এই ইউটিউবাররা, ডক্টর ইউনূস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেব, একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে, তখন নির্বাচন বানচাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং শুধু ওসমান হাদি না, তারা আরো কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে,
ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতে, সে জুলাই যোদ্ধা, তার তো এনসিপিতে যাওয়ার কথা, সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে। ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন। তো সে ঢাকা 8-এ নির্বাচন করবে কার এগেনস্টে? মির্জা আব্বাসের এগেনস্টে। মির্জা আব্বাসের সাথে তার যায়? মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন, তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে, দখলদারিত্বের অভিযোগ আছে, কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই 2 দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তো, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে, তো এরকম একটা অসভ্য ইতর লেভেলের একজন সে ইলেকশন করবে। এখন যেটা কেঁচো করতে সাপ বেরোয়, একে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাঁড় করাইছে। জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় করাইছে এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক কায়েম, ডাকসুর যে এই নীলক্ষেতের ব্যালটে যে ভিপি হয়েছে, এই সাদিক কায়েম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে। তার মানে কি? আপনি উসমান হাদিকে খুন করালেন, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন, সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়েমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন। এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি। এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে ওসমান হাদির কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না। আবার মির্জা আব্বাসের দিকেও অনেকে অভিযোগের আঙুল তুলছেন। মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে? হাসনাত আব্দুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে? তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান, তাদের গিয়ে বলেন। সবই রাজনীতির খেলা। আপনি শুরুতে আমি বললাম যে একজন বউ ব্যবসায়ী উপদেষ্টা আছেন, সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত। একটা হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের বিভিন্ন এজেন্সি আছে, তারা তদন্ত করে বলুক, তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক, চিহ্নিত করুক, তাকে গ্রেপ্তার করুক, বিচারের আওতায় আনুক। তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ, চেনা মহলকে দেখছি বেসিক্যালি, যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন, এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চান না, কি মূল খুনি যেন কোনোভাবেই চিহ্নিত না হয়। যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে, যেভাবে রংপুরের আবু সাইদকে হত্যা করা হয়েছে, তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি, অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে। তো এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে, এবং তার বোন বলেছে ভারতের নাকি তার ভাইকে বাঁচতে দেবে না। অনেকেই বলার চেষ্টা করছে যে নাকি এই কিলিং ঘটিয়েছে। তো ভারতের মনে হচ্ছে যে দুধ ভাত রাস্তাঘাটে এভাবে কিল করে বেড়ায়। এটা কখনো করে? সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে, তার মানে কি ভারত আর আওয়ামী লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন। কিন্তু 28শে নভেম্বরের ওই মিটিং, তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে, এবং এই খুনটা যদি দেখেন দুটা মুভিং অবজেক্ট, সে একটা মুভিং অটো রিক্সায় যাচ্ছিল, মোটরসাইকেলও চলমান, একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা 1.5 ফিট দূর থেকে গুলি করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি ট্রেইনড কিলার না হলে এটা কিন্তু সম্ভব না। তো সেই জায়গা থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে, এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক অচিরেই সংগঠিত হতে আমরা দেখব, যে কেউ 2-3 জন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে, বা একটা স্টোরি বানায় ফেলবে, কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখবো না বা জানতেও পারবো না। আবার এই ঢাকায় আমার এক ছোট ভাই আছে সাংবাদিক, বিভিন্ন সময় আমাকে বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে, সংবাদ দিয়ে হেল্প করে। এই ছোট ভাইয়ের সাথে আবার এই ওসমান হাদির যোগাযোগ ছিল, এবং ওসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো, ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন না। দেখেন শাহুয়া মাহমুদ ছিঁড়ে ফেলে, ভারত আওয়ামী লীগের গালাগালি করে, মব সন্ত্রাস করে, আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই ওসমান হাদি
কিন্তু চেষ্টা করে যাচ্ছিল, এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল। তো এই যে ভণ্ডগুলা, এই সন্ত্রাসীগুলা, এই যে জুলাইয়ের জঙ্গিগুলা, এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম। আরো কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে। এখন ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, ইউনূস স্বার্থ রক্ষার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। সুতরাং আগামীতে নির্বাচন পরিস্থিতি বানচাল করার জন্য ডক্টর ইউনূস যদি আরো অনেক ঘটনা ঘটায়, আরো বেশ কিছু লাশ পড়ে, তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই। দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই। রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে। এর মাঝখান দিয়ে কিছু নাটক, দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারবো। প্রিয় বন্ধুরা, উসমান হাদির অবস্থা খুবই খারাপ। তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, সম্প্রতি বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ জেলখানা থেকে বের হয়েছেন। তো জেল থেকে বের হওয়ার পর তার সঙ্গে আমার একটা কথা হলো, অনানুষ্ঠানিক এবং কেবলমাত্র সামাজিক সম্পর্কের সূত্র ধরে। তো বললাম তাকে যে, দাদা, আপনার এই বয়সে জেল খাটা আমার আসলে খুব কষ্ট লেগেছে। তো তিনি যেটি বললেন যে, রনি, জেলে যাওয়া তো নিঃসন্দেহে কষ্টের, কিন্তু জীবনের এই প্রান্তে এসে আমি এই জেলে গিয়ে আমার কর্মের একটা স্বীকৃতি পেয়েছি। তিনি একজন সহজাত লেখক, জ্ঞানী, লেখাপড়া করেন। আমি বললাম যে, জেলে গেলেন, সেই জেলের মধ্যে আবার আপনি জীবনের একটা সহজাত শিক্ষা এটা পেলেন কি করে? তিনি বললেন যে, আমার খুব আফসোস ছিল জীবনে। চোখের সামনে দুর্নীতি হচ্ছে, অপকর্ম হচ্ছে, অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, এবং আমার সুদীর্ঘ জীবনে আমি বারবার হতাশ হয়ে যাচ্ছিলাম যে এদের কি বিচার হবে না? তো সেই ক্ষেত্রে জেলখানাতে আওয়ামী লীগের যে সকল চিহ্নিত দুর্নীতিবাজ রয়েছে, তাদের শারীরিক অসুস্থতা, মানসিকভাবে তারা ভেঙে পড়েছে, এবং কারাগারে চলতে ফিরতে গিয়ে তারা প্রতিনিয়ত যেভাবে সাধারণ কারাবন্দী, তারপর কারারক্ষী, কারাগারে যারা রক্ষী, তাদের ঘৃণা এবং যাকে বলা হয় অপবাদ এবং অসহযোগিতার শিকার হচ্ছেন, এটি আমি আমার জীবনে কখনো দেখিনি। তিনি কথা হলি বলেন বাপু, বলে যে, বাপু, আমি এরকম অবস্থা আর কখনো দেখিনি। স্বাধীনতার আগের থেকে, পাকিস্তান জমানা থেকে জেল খাটছি, কিন্তু সবসময় জেলের মধ্যে যে পরিবেশ দেখেছি, তার থেকে আজকের এই দিনগুলোতে আওয়ামী লীগের দুর্নীতিবাজরা জেলের মধ্যে যেভাবে অপদস্থ হচ্ছেন, অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, যেভাবে ভেঙে পড়েছেন, অনেকে কুজু হয়ে গেছেন, অনেকে বুড়ো হয়ে গেছেন, অনেকে হাত পা রীতিমতো শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগলো, এবং আমার কাছে মনে হয়েছে যে না, এই পৃথিবীতে এখনো বিচার আছে। এই একটা স্যাটিসফ্যাকশন যে জেলে না গেলে আর নিজের চোখে এই দৃশ্য যদি আমি না দেখতাম, কেউ আমাকে বললেও আমি এই কথা বিশ্বাস করতাম না। কথাটা শুনে আমারও খুব ভালো লেগেছে। এর কারণ হলো, আওয়ামী লীগ ছেড়ে আসার পেছনে আমার যে 1 নম্বর কারণ, সেটা ছিল আওয়ামী লীগের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করে, দলের সভানেত্রীর নাম ব্যবহার করে কিছু ধড়িবাজ লোক দুর্নীতির একটা, যাকে বলা হয়, ওপেন টেন্ডার তারা চালু করেছিল।
দুর্নীতিবাজদের একটা উল্লাস নৃত্যের তারা প্রচলন করেছিল। তাদের অহমিকাবোধ, তাদের অমানসিক চিন্তা চেতনা, তাদের যে অর্থ লোভ, এটা এমন একটা পর্যায়ে ছিল, সেই কারণে আওয়ামী লীগের যে সকল অর্জন, আওয়ামী লীগের যে ইতিহাস, সকল ঐতিহ্য, এইগুলোর উপরে রীতিমতো গজব নাজিল হয়েছিল। তো কোনো কিছুর বিনিময়ে তাদেরকে থামানো যাচ্ছিল না। আমরা অনেকে সমালোচনা করেছি, দেশের মানুষ যত সমালোচনা করেছে, তাদের ক্ষমতা তত বেড়েছে, অর্থ তাদের বেড়েছে, বিত্ত তাদের বেড়েছে। তো সেই মানুষগুলো এখন জেলে আছেন। আমরা অতীতে দেখেছি, আমি একটা সময় যখন জেলে ছিলাম, আমি দেখেছি যে ওখানে বড় বড় যারা গুন্ডারাজ, বড় বড় যারা মাস্তান, চাঁদাবাজ, তারপরে সেখানে যে সকল ধরুন দুর্নীতিবাজ রয়েছে, টাকাওয়ালা রয়েছে, তারা জেলখানাটিকে একটি 5 স্টার হোটেলে পরিণত করে নেন। জেলের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা টাকার পিছনে ছুটেন এবং ওদের টাকা নিয়ে তারা গুলশান বনানীর যত রকম ভালো ভালো খাবার, যত রকম 5 তারকা মানের হোটেলের খাবার থেকে শুরু করে এমনকি তাদের যে জৈবিক চাহিদা, সেই জৈবিক চাহিদা মেটানোরও ব্যবস্থা করা হয়। তারা সেখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, সেখান থেকে আন্ডারওয়ার্ল্ড পরিচালনা করেন, এমনকি খুন খারাপি পর্যন্ত করেন। এই দৃশ্য আমি নিজের চোখে দেখে এসেছি। তো তার ব্যতিক্রম হিসেবে এই জমানাতে যদি আওয়ামী লীগের বড় বড় দুর্নীতিবাজরা, ধনীরা কারাগারে অপদস্থ হন, অপমানিত হন, তাহলে এর চাইতে সুখের সংবাদ আর হতে পারে না যারা একটি সুস্থ এবং ভালো রাষ্ট্র ব্যবস্থার কথা কল্পনা করেন। এটি গেল এক। 2 নম্বর হলো যে এই মানুষগুলো আল্লাহর শত্রু, জমিনের শত্রু, মানুষের শত্রু, প্রাণীকুলের শত্রু, এবং এরা এই পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সকল মাখলুকাতের ঘৃণার বস্তু। সকল মাখলুকাত তাদেরকে ঘৃণা করে। এ সকল মানুষের রক্তে সমস্যা আছে। আমি যদি বলি যে জন্মে সমস্যা আছে, সেটাও খুব বেশি বলা হবে না। সাধারণত গরিব মানুষের অর্থ, ধরুন রাষ্ট্রীয় অর্থ, একটা ব্যাংকে কাদের অর্থ থাকে? এখানে ধনী দরিদ্র সকল মানুষের অর্থ থাকে। অনেক অলি আল্লাহর অর্থ থাকে, গাউস কুতুবের অর্থ থাকে। তো সেই অর্থ আপনি নিয়ে ঋণের নামে নিয়ে, মিথ্যা কথা বলে নিয়ে আপনি মদ খেলেন, বিদেশে টাকা পাচার করলেন, এমনকি নিজের মেয়ের বিয়ের টাকা খরচ করলেন, BMW, মার্সিডিস, অডি গাড়ি কিনলেন। এটা দেশের 18 কোটি মানুষের সঙ্গে বেইমানি, তাদের হক নিয়ে টানাটানি। কাজে এরা অভিশপ্ত। রক্তে সমস্যা না থাকলে, জন্মে সমস্যা না থাকলে এভাবে নির্মমভাবে কেউ অর্থ দানব হতে পারে না। রাষ্ট্রীয় অর্থ যেমন কন্ট্রাক্টারি, টিআরকা ভিক্ষা চুরি করা, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল টাকা চুরি করা, মানে রাষ্ট্রের 18 কোটি মানুষ, যার মধ্যে ঠেলাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত রয়েছে। একটা ভিক্ষুক যে বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, সেই জর্দার উপরও কিন্তু সরকারের ট্যাক্স বসানো। কাজেই সেই ট্যাক্সের টাকা আবার ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য যে সকল সরকারি বরাদ্দ রয়েছে, সেই সকল বরাদ্দ যারা মন্ত্রী হয়ে, এমপি হয়ে, দলের নেতা হয়ে, গুন্ডা হয়ে, পান্ডা হয়ে সেগুলো তছনছ করে দেন, তাদের প্রতি আল্লাহর গজব অনিবার্য এবং এরা পৃথিবীর শত্রু। তো সেই মানুষগুলো প্রকৃতি দ্বারা কষ্ট পাচ্ছেন, পরিস্থিতি দ্বারা তারা কষ্ট পাচ্ছেন। এটা যারা এই সমাজে ভালো চিন্তা করেন তাদের সকলের জন্যই আনন্দের সংবাদ। দ্বিতীয়ত, আমি মনে করি যে এই সকল মানুষের উপর আল্লাহর গজব নাজিল হওয়া উচিত। এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই।
সম্মান তো দূরের কথা। এর কারণ হলো যে রক্ত যাদের খারাপ থাকে, বংশ যাদের খারাপ থাকে, তারপর জন্মে যাদের ত্রুটি থাকে, এই সকল মানুষ যারা কন্টিনিউয়াসলি দুর্নীতি করে এবং বারবার শুধু দুর্নীতির কারণে জেলে যায়, জেলে গিয়ে তওবা ঠওবা করে আবার ফিরে এসে আবার সেই অপকর্ম করে, এরা কোনোদিন ভালো হবে না। এমনকি কিয়ামতের দিনও এদের কোনো মতিগতি হবে না। এরা আল্লাহর সামনে দাঁড়িয়ে অবাধে মিথ্যা কথা বলে যাবে, একের পর এক মিথ্যা কথা বলবে এবং আল্লাহকে চ্যালেঞ্জ জানাবে। তো কাজে এই সমস্ত লোকের যদি শাস্তি হয়, ধরে নেবেন যে এই জমিনের প্রতি আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়েছে। এই আওয়ামী লীগ জামানাতে ধরেন অনেক দুর্নীতিবাজ রয়েছেন যারা এরশাদ জামানা থেকে বা একেবারে 1973 থেকে, এমনকি পাকিস্তান জামানা থেকে যারা দুর্নীতিতে সিদ্ধহস্ত। তারা যে কয়বারই জেল থেকে বের হয়েছে, বের হওয়ার আগে তারা তওবা করেছে। আমি জানি এটা। আমি জেলের যে রুমটিতে ছিলাম সেই রুমে বেশ কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাজ ছিলেন। তারা সেখান থেকে বের হয়ে ওখানে যখন ছিলেন খুব কান্নাকাটি করতেন এবং সবাইকে বলতেন যে এবার বের হলে আর জীবনে দুর্নীতি করব না। কিন্তু বের হওয়ার ঠিক ঘণ্টাখানেকের মধ্যে তারা কিন্তু আবার সেই দুর্নীতি শুরু করেছেন। রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে, রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, আর সরকার ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে, সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে, এখানে তিনটি বিষয় রাষ্ট্র বলছি, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র বেশ কয়েকবার কিন্তু পরিবর্তন হয়েছে। তারপরে সরকার ব্যবস্থা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম, প্রাইম মিনিস্টার ফর্ম। তারপরে রাজনৈতিক দল তো বারবার পরিবর্তন হয়েছে, ব্যক্তি পরিবর্তন হয়েছে। প্রায় সব পরিবর্তনের সময়টিতেই এই দুর্নীতিবাজ গ্রুপগুলো উইদিন 1 ঘন্টার মধ্যে তাদের অপকর্মগুলো তারা করে ফেলেছে। এর কারণ হলো যখন কোনো একটা পরিবর্তন হয় বা একটা টালমাটাল অবস্থা তৈরি হয়, নতুন একটি বিধি ব্যবস্থা তৈরি হয়, তখন ওখানে যে ভ্যাকুমটা হয় সেই ভ্যাকুমটা প্রশিক্ষিত, বায়বর্ন এবং ব্লাডি, যাদেরকে বলা হয় রক্তে দুর্নীতি মিশে আছে, সেই সকল লোকগুলোর জন্য এই বিষয়গুলো বলতে গেলে সাপে বর হয়ে যায় এবং তারা এই সুযোগটি গ্রহণ করে। ফলে এই লোকগুলোর চরিত্র অভ্যাস কোনো দিন পরিবর্তন হবে না। আল্লাহ নিজে বলেছেন কিছু মানুষ সম্পর্কে, প্রথম বলেছেন ওরা পশুর মতো, তারপরে বলেছেন ওরা পশুর চেয়েও খারাপ, সবসময় তাদের জিহ্বায় বের হয়ে থাকে। তো সেই মানুষগুলো আওয়ামী লীগকে যারা ডুবিয়েছে, শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে, আওয়ামী লীগের যে সকল ভালো ভালো মানুষ যাদের জীবন এখন জাহান্নাম হয়ে গেছে, এই সকল দুর্নীতিবাজদের কারণে আল্লাহর লানত তাদের উপর বর্ষিত হোক, এই দোয়া করছি। এবং সেই সঙ্গে সঙ্গে এরা যে খারাপ হয়ে যাচ্ছে, এরা যে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ওই ভদ্রলোকের মতো, রাজনীতিবিদের মতো আমারও ভালো লাগছে বলে এই যাকে বলা হয় ভিডিওটি করছি। একটা জিনিস লক্ষ্য করুন যে এরা কতটা ডেঞ্জারাস। আগামীতে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, বের হয়, ভালো লোকগুলো কিন্তু সেখানে জায়গা পাবে না। কিংবা আওয়ামী লীগের বিপদের দিনে যারা কথাবার্তা বলছেন, এদের কাউকে জিজ্ঞাসা করা হবে না। জেলখানাতে এখন যারা পড়ছেন, এরা সবার আগে বের হয়ে ওই 1 ঘন্টার মধ্যে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে সকল তাদেররা যদি 10 বছর জেল খাটে, এই 10 বছরের সকল সুযোগ সুবিধা তারা 1 ঘন্টার মধ্যে আদায় করে নেবে। ঠিক একই ঘটনা ঘটেছে বিএনপির ক্ষেত্রে। বিএনপির তো আসলে এমনি এমনি পতন হয়নি। 2001 থেকে 2006 সন পর্যন্ত বিএনপির যে সকল দুর্নীতিবাজ, যে সকল সন্ত্রাসী, যারা এই বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে শেষ করে দিয়েছিল, তো পরবর্তীতে 1/11-এর সময় অনেকে জেলে গেছেন, অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন, তারপর অনেকে সাজাপ্রাপ্ত হয়েছিলেন, অনেকে আমাদের এই সমাজে চরিত্র পাল্টে, কেউ রাজনৈতিক চরিত্র পাল্টিয়েছিলেন, কেউ যাকে বলা হয় নিজেদের সুরত পাল্টিয়েছিলেন, দাড়ি মোছ রেখে থেকে রীতিমতো ফেরেশতা হওয়ার চেষ্টা করেছিলেন।
বিশাল লম্বা ফেরেশতা হওয়ার চেষ্টা করেছিলেন। দাড়ি ঠাড়ি দেখলে মনে হবে যেন এইমাত্র আকাশ থেকে, মানে আকাশের সেই বাতাসের উপর বসে এই লোক ধ্যানমগ্ন থাকে সবসময়, সে এত বড় অলি আল্লাহ। তো এই সমস্ত বদমাইশ লোকগুলো যখন 5ই আগস্ট হলো, তারেক জিয়া আসতে সাহস পাননি, বেগম জিয়া বুঝতে পারেননি কি হচ্ছে। কিন্তু আগস্ট মাসের 6 তারিখের দুপুর 12টার মধ্যে ওই যে বদমাশগুলো সবগুলো জেল থেকে বের হয়েছে, বিদেশ থেকে চলে আসছে, আর বাংলাদেশে যে গর্তের মধ্যে লুকিয়েছিল তারা সবাই বের হয়ে গেছে। এবং 1 ঘন্টার মধ্যে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, তারা একটি সিন্ডিকেট তৈরি করে ফেলেছে, এবং তারা নিজেদের মধ্যে এই আওয়ামী লীগের ফেলে যাওয়া সাম্রাজ্য ভাগাভাগি করে নিয়েছে। সেখানে ক্লাব, ক্যাসিনো, ব্যাংক, কারণ বাজার, তারপরে গাবতলী, পশুর হাট, সায়দাবাজার বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল থেকে শুরু করে যত রকম, মানে যেখানে আন্ডারওয়ার্ল্ডের টাকা লেনদেন হয়, 1 ঘন্টার মধ্যে তারা আগস্ট মাসের 2024 সনের আগস্ট মাসের 6 তারিখ সকাল 10টা 11টার মধ্যে তারা নিজেদের মধ্যে সেটা ভাগাভাগি করে নিয়েছে। এবং এদের কারণে বিএনপির যে সম্ভাবনাটা ছিল, পুরো সম্ভাবনাটা এখন 99.99% ঝুঁকির মধ্যে। বিএনপির অনেকে বগল বাজাচ্ছে, তারা মনে করছে যে না, ভোটের মাঠে তারা ভালো করবে। কিন্তু আমি তো পটুয়াখালীর রাজনীতিটা বুঝি, সারা বাংলাদেশের রাজনীতি না বুঝি, কিন্তু পটুয়াখালীর আমার নির্বাচনী এলাকা গলাচিপা দশমিনা, পার্শ্ববর্তী কলাপাড়া, পটুয়াখালী সদর, তারপরে বাউফল, এই যে 4টি সংসদীয় আসন, সেখানে কি যে হচ্ছে এবং আগামীতে কি হবে এটা আমি এখন বলতে পারবো না। কিন্তু আমি, যদি কেউ আমাকে চ্যালেঞ্জ জানায়, আমি এখন লিখে দেব। তারপরে ভোট যদি হয়, আমি বললাম এখনো ভোটের ব্যাপারে আমি বলতে গেলে একেবারে 99.99% নিশ্চিত যে ভোট ডিউ টাইমে হচ্ছে না। তারপরে যদি হয়, আপনি দেখবেন যে কি ধরনের ফল বিপর্যয় এখানে ঘটে। তো এই যে বললাম যে বিএনপির 20 বছর বা 19 বছর ধরে 2006 সন থেকে আজ অবধি তারা যে নির্মম পরিবেশ মোকাবেলা করেছে, বিএনপির মির্জা ফখরুল সাহেবের মতো ভদ্রলোক, তার প্রাণ শক্তি চলে গেছে, দুর্বল হয়ে পড়েছেন, অসহায় হয়ে পড়েছেন, মেজাজ ঠিক রাখতে পারছেন না, যা কিছু ঘটছে এখানে। ডক্টর মঈন খানের মতো জ্ঞানী গুণী প্রাজ্ঞ লোক এই সময়টিতে তারা কাজ করতে পারছেন না। যত রকম টাউট, যত রকম আজে বাজে লোকজন আছে, মানে যাদের পাকিস্তান প্রীতি, যাদের দুর্নীতি করার অভিলাষ, টাকা পাচারের অভিলাষ প্রবল ছিল, সেই লোকগুলোর দাপটে এখন বিএনপি রাজনীতি, জনপ্রিয়তা এবং সম্ভাবনা এমন একটা জায়গাতে চলে এসেছে যে এখন তাদের হাঁটুর বয়সী ছেলে যারা রয়েছেন এনসিপিতে কিংবা জামাতে, তাদের হাতে উঠতে বসতে লাঞ্ছিত, অপমানিত হতে হচ্ছে। এবং এটা বিপুল সম্ভাবনা এই দুর্নীতিবাজদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো বিএনপির যদি এই যে এখন দেখুন চাক্কুর যে ঘটনাটা ঘটছে, এটা আগামীতে আওয়ামী লীগের জন্য ঘটবে। তো সেই ক্ষেত্রে আমাদের সমাজ এখনো ওইভাবে গড়ে ওঠেনি। আমরা দুর্নীতিবাজদেরকে এখনো ঘৃণা করতে পারছি না, তাদেরকে পরিহার করতে পারছি না, তাদেরকে ধারণ করছি আমরা। একজন দুর্নীতিবাজ দাওয়াত দিলে বা তার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ের প্রস্তাব দিলে, বা সে আপনার সঙ্গে একটু হাত ধরে হাঁটাহাঁটি করলে প্রভাবশালী আপনি পুলক অনুভব করেন। তো এইরকম যখন একটা সামাজিক মন মানসিকতা এসে যায়, তখন সেখানে আল্লাহর গজব অনিবার্য হয়ে যায়, সেটা ভূমিকম্প হোক, জলোচ্ছ্বাস হোক বা যা কিছু হোক। তো সেই ক্ষেত্রে যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের উচিত হলো এই দুর্নীতিবাজ নির্মূলে খোদাই সাহায্য প্রার্থনা করে যে আল্লাহ এদেরকে তুমি নির্মূল করে দাও। তো সেই অর্থে
যে সংবাদটি পেলাম, এটা নিঃসন্দেহে আমার জন্য সুসংবাদ, আর এই সুসংবাদটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।